একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি লেখক 1994 সালে তার অলীক মানুষ উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান, যা তার সবথেকে প্রশংসিত কাজ। 2005 সালে ফালতু ছবিটি তৈরি হয়েছিল লেখকের লেখা রানীঘাটের বৃত্তান্ত ছোট গল্প অবলম্বনে। তিনি প্রায় 150টি উপন্যাস এবং 300টি ছোট গল্প রচনা করেন। নমস্কার শ্রোতাগণ, আজকে আমরা শুনব লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রহস্য সম্ভার থেকে জিভারো মমিমুন্ডু সানসা। একদিন সকালে হঠাৎ কি খেয়াল হলো, সোজা হিরণ মামার বাড়ি চলে গেলুম। হিরণ মামা থাকেন দক্ষিণ কলকাতায়। লেকের কাছাকাছি বিশাল একটা সেকেলে ধাঁচের বাড়ি, চারিদিকে লতা পাতার ছাউনি দেওয়া পাঁচিল, মস্ত গেট, চওড়া লনের দুধারে অবশ্য অজস্র দেশি বিদেশি পাথুরে ভাস্কর্য সাজানো রয়েছে। নানা রকম গাছপালা আর ফুলেরও অভাব নেই। হিরণ মামার পূর্বপুরুষ একসময় কলকাতার সেরা ধনীদের একজন ছিলেন শুনেছি। হিরণ মামা মানুষ হিসেবে বেশ চমৎকার, কোনো হামবড়াই ভাব নেই, কোনো রকম বড়লোকি জাঁকজমক দেখাতে চান না। মেশেনও খুব কম মানুষের সঙ্গে। বেশিরভাগ সময় তিনি অবশ্য বাড়িতে থাকেন না, কোথায় কোথায় কাটিয়ে আসেন। এই স্বভাবটা আমার ছেলেবেলা থেকে লক্ষ্য করে আসছি। যদ্দূর মনে পড়ে, মামিমার মৃত্যুর পর থেকে উনি খানিকটা খামখেয়ালি আর ভবঘুরে স্বভাবের হয়ে ওঠেন। তিনি পৃথিবীর নানান দেশে ঘুরেছেন, নানান রকম রোমাঞ্চকর আর দুঃসাহসিক অভিযান করেছেন। তা নিয়ে কয়েকটা বইও লিখেছেন। তবে তার আসল খ্যাতি একজন শৌখিন প্রত্নতাত্ত্বিক হিসেবে। দেশের সব জাদুঘরে যে কোনো ব্যাপারে ওর ডাক পড়ে। প্রত্নতত্ত্ব বিভাগ ওর মতামতের মূল্য দেন খুব বেশি। যেমন রাজস্থান মরুভূমির থিয়েরগড়ে বালির নিচে পাওয়া সেই ইটের স্তূপ নিয়ে দেশের পণ্ডিত আর বিজ্ঞানীরা যখন হিমশিম খাচ্ছেন, তখন হিরণ মামা গিয়ে দেখেই বলে দিলেন, আরে এ তো সেই ইংরেজ জুওলজিস্ট মাইকেল গেভার্টের অবজারভেশন টাওয়ার, পর্যবেক্ষণ মঞ্চ। 1780 খ্রিস্টাব্দে গ্রেভার্ট ভারতীয় মরুভূমির প্রাণী সম্পর্কে গবেষণার জন্যে এখানে কিছু কাল বাস করেছিলেন। আশ্চর্য এবং মজার কথা, সবাই ওই ইটের স্তূপটা কমপক্ষে 3000 বছরের পুরনো দ্রাবিড় সভ্যতার নিদর্শন বলে হইচই লাগিয়েছিলেন। হিরণ মামার কথা শুনে তখন তাদের তো মুখ চুন। মামা বলেন, হ্যাঁ, কার্বন 14 নামক পরীক্ষায় কোন জিনিস কত পুরনো ধরা পড়ে ঠিকই, কিন্তু মাঝে মাঝে ওই পরীক্ষা উল্টো পাল্টা খবরও বাতলায়। 100 বছরকে 10,000 বছর করে ফেলে। নথিপত্র ঘেটে দেখা গেল তাই বটে, মাইকেল গেভার্ট পলাশির যুদ্ধে 10 বছর পরে এদেশে আসেন।
মারা যান 1790 খ্রিস্টাব্দে। কলকাতায় পার্ক স্ট্রিটের কবরখানায় তার কবর এখনো রয়েছে। এই হিরণ মামার বয়স এখন প্রায় 52, কিন্তু দেখলে যুবক বলে ভুল হয়। চুল দাড়ি একটাও পাকেনি, গায়ের রং ধবধবে সাদা, একটু লালচে ভাবও বটে। ভারতীয় বলে মনেই হয় না দেখলে। স্পেনের লোক বলে ভুল হতে পারে। প্রকাণ্ড শরীর, পথ দিয়ে হেঁটে গেলে না তাকিয়ে উপায় নেই। উনি আমার মায়ের দূর সম্পর্কের এক দাদা হন, শুধু এটুকুই জানি। কালে ভদ্রে আমাদের পার্ক সার্কাসের বাড়িতে আসে। আমার সঙ্গে ওর সম্পর্কটা ছেলেবেলা থেকেই গাঢ় হয়ে উঠতে পারেনি। তার কারণ আমার ভয়। হ্যাঁ, ওকে বরাবর কেমন রহস্যময় মানুষ বলে মনে হয়েছে আমার। দেখলেই গা ছমছম করেছে। মনে হয়েছে হয়তো কোনো রহস্যময় ভয়ঙ্কর জায়গায় নিয়ে পৌঁছে দেবেন। আমার আর বাড়ি ফেরাই হবে না। অবশ্য বড় হয়ে অতখানি ভয় আর ছিল না, কিন্তু আশ্চর্য, তবু সেই গা ছমছম ভাবটা আজও ঘোচেনি। ওর নীলচে চোখ দুটো আমাকে গভীরভাবে আকর্ষণ করে। মনে হয় আমাকে যেন ওই চোখ দুটো ডেকে নিয়ে যেতে চায় কোনো দুর্গম অরণ্যে কিংবা ভয়ঙ্কর পাহাড়ি গুহার অন্ধকারে, পাতালে, যেখানে শুধু রহস্য আর রহস্য, যা আজও বিজ্ঞানীরা কল্পনা করতেও পারে না। হিরণ মামার এই ভয়ের ভাবটা আগে টের পেতেন, এখনো পান। তিনি মিটিমিটি হেসে বলেন, টিটোটা আসলে ভীতু নয়। ওর হয়েছে কি, আমার ওপর প্রচণ্ড ঈর্ষা। আমি যা করি ও তা পারবে না কেন, এই রকম একটা ভাব। টিটো আমার প্রতিদ্বন্দ্বী হতে চায়, তাই না রে? আমি প্রশ্নটা এড়িয়ে গেছি। ভেবেছি তা কি সত্যি, কে জানে। তবে আমার মনে একটা অভিমান জন্মেছিল, টের পাই। কেন হিরণ মামা আমাকে তার রহস্যময় জীবনের সঙ্গী করছেন না? আমি কি নিতান্ত দুর্বল ছেলে? খেলাধুলা, ঘোরাঘুরি, মারামারি, কোনটাতেই বা আমি অপটু? এদিকে বারবার কলেজের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, ফলে পড়াশুনোয় মন বসে না। মাথায় খালি নানা রকম উদ্ভট ভাবনার আসর। কোথায় যাই, কি করি, এই অবস্থা। সারা রাত জেগে ভাবি একটা কিছু করে ফেলা দরকার, ভয়ঙ্কর মারাত্মক কিছু, অথচ করা হচ্ছে না। হু হু করে দিনগুলো মিছিমিছি চলে যাচ্ছে। আমার হাত দুটো নিষ্পিস করে। এই অস্থিরতার ফলেই যেন আমি এক সকালে হুট করে হিরণ মামার বাড়ি হাজির হলাম। জানতুম না মামা আছেন কি নেই। না থাকলে মনে হচ্ছিল ভারী কষ্ট পাব। ফিরে এসে আবার সেই চুপচাপ ঘরে গিয়ে বসা, কিংবা বড়জোর ক্লাবে গিয়ে গুলতানি করা। ভ্যাট ভ্যাট, কোনো মানে হয় না এমন করে বেঁচে থাকার। গেটে রাম সিং দারোয়ান আমাকে দেখেই সালাম দিয়ে একগাল হাসতেই বুঝলুম ভাগ্য ভালো, হিরণ মামা বাড়ি আছেন। গাড়ি বারান্দা পেরিয়ে সিঁড়ি,
সিঁড়ির ওপর পা ফেলতে ফেলতে সামনের বড় বসার ঘর থেকে হিরণ মামার হো হো হাসি শুনতে পেলাম। অনেকবার মামার অমন হাসি শুনেছি, কিন্তু আজকের মতো এমন প্রচণ্ড উদ্দীপনা তো কখনো পাইনি। দরজার ভারী পর্দার এদিকে কয়েক মুহূর্তের জন্য দাঁড়ালুম। ভিতরে মামা কার সঙ্গে কথা বলছেন, ইংরেজিতে বলছেন। ব্যাপার কি? নিশ্চয়ই কোনো বিদেশি সাহেব এসেছে। মামার কাছে এমন বিদেশি প্রায়ই আসে। হিরণ মামা বলছেন, আমায় অন্তত একটা দিন ভাববার সময় দিন মিস্টার CML। আমি কাল সকালে 7টা নাগাদ আপনাকে হোটেলে ফোন করে জানাবো। একটা চাপা অথচ মিহি নাকি স্বরে কে ভাঙা ভাঙা ইংরেজিতে বলছে, কিন্তু খুবই সাবধান মিস্টার রয়। দয়া করে কারও সঙ্গে এই নিয়ে পরামর্শ করতে যাবেন না। আর এ ধরনের অ্যান্টিক আনতে যে অনুমতিপত্র লাগে বুঝতেই পারছেন, তা আমি নিইনি। কারণ তাহলে তক্ষুনি প্রত্নতত্ত্ব বিভাগের বিজ্ঞানীদের ডাক পড়ত। তারা বলতেন, এটা কি বস্তু ব্যাখ্যা করো, তাই না? হ্যাঁ, তা ঠিকই। তবে আমি সাবধানেই রইলুম। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মিস্টার CML। আর একটা কথা মিস্টার রয়, যে ডায়েরিটা আপনাকে দিয়ে যাচ্ছি সেটা $20,000 দামে একজন কিনতে চেয়েছিল, ভুলবেন না। জানি নে সে বেটা আমাকে অনুসরণ করে এখানে এসেছে কিনা। আসা তো খুবই স্বাভাবিক। তাই বলছি, যে কোনো সাদা চামড়ার বিদেশি আপনার সঙ্গে দেখা করতে চাইলেই খুব সতর্ক হবেন। আর এখন কয়েকটা দিন বাইরে তেমন কোনো লোকের সঙ্গে আপনার দেখা না হয় নিরাপদ। হিরণ মামার হাসি শোনা গেল আবার। কিন্তু আমাকে এতখানি বিশ্বাস করে বসলেন? হ্যাঁ, বিশ্বাস আপনাকে করি। কারণ আমার গুরু প্রখ্যাত অ্যাডভেঞ্চারিস্ট মিচেল হেজেস আপনার কথাই আমাকে বলেছিলেন। একটু বলে রাখি, মিচেল হেজেস প্রখ্যাত অভিযাত্রী। তার জীবন যেমন বিস্ময়কর তেমনি দুর্দান্ত। তার ডেঞ্জার মাই অ্যালি, বিপদ আমার সখা বইটি সেই অসাধারণ অভিজ্ঞতায় ভরা। দক্ষিণ আমেরিকার লুবান্টামে মায়া সভ্যতার একটি বিশাল ধ্বংসাবশেষ তিনি আবিষ্কার করেন। ফিরে আসছি গল্পে। তাই বলুন, হেজেস এখনো বেঁচে আছেন? আছেন, তবে 90-এর ওপর বয়স এখন। লস অ্যাঞ্জেলেসে থাকেন। উনিই তো এই অ্যান্টিক দেখে বললেন, এটা কোনো লিলিপুট মানুষের মুন্ডু নয়, জিভারো ইন্ডিয়ানদের মমি মুন্ডু। তাদের দৈহিক গঠন আমাদের মতোই। মাথাকে অদ্ভুত কায়দায় মমি করে কমলা লেবুর মতো সাইজে আনতে ওরা পটু। চামড়াবিদ্যা অর্থাৎ ট্যাক্সিডামিতে ওদের জুড়ি নেই। ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় ভীষণ দুর্গম জঙ্গলে ওদের বাস। ক্রমশ এই আদিম মানুষগুলোর সংখ্যা
কমে আসছে। তবে মিস্টার রয় হেজেস আমাকে বলেছেন আজকাল ওই মমিমুন্ডু যা সব ট্যুরিস্টরা ব্রাজিল থেকে কিনে আনে সবই কিন্তু নকল। আসল মমিমুন্ডু পাওয়া ভাগ্যের কথা। তা পেতে হলে জিভারোদের আস্তানায় যেতে হয়। সে এক অসম্ভব ব্যাপার। আর দাঁড়িয়ে থাকা গেল না। আচমকা পর্দা তুলে হিরণ মামা খ্যাঁচ করে আমার কলার ধরে হ্যাঁচকা টান দিলেন। ওরে বাদর ছেলে, কখন থেকে পা দুটো দেখেই চিনে ফেলেছি যে শ্রীমান টিটোর আবির্ভাব ঘটেছে। তা না হলে রাম সিংয়ের পাহারা এড়িয়ে ভিতরে ঢোকে সাধ্য কার? এই বলে হিরণ মামা বিদেশি লোকটার দিকে ঘুরলেন। মিস্টার সিএমএল, আমার প্রিয় ভাগ্নে শ্রীমান টিটো। আপনি স্বচ্ছন্দে ওকে বিশ্বাস করতে পারেন। আয় বাবা টিটো, ইনি প্রখ্যাত রাশিয়ান অভিযাত্রী মিস্টার সাসা সিএমএল। এতক্ষণে মনে পড়ে গেল সেই সাসা সিএমএল, দক্ষিণ আমেরিকার জঙ্গল পাহাড়ে যিনি জীবন কাটিয়ে তার দাদা আর্নেস্টি সিএমএলের সঙ্গে বর্ষা ছুঁড়ে রেড ইন্ডিয়ানদের মতোই যিনি জাগুয়ার বা পুমা শিকার করতে পটু। হীরের খনি আবিষ্কার করার উদ্দেশ্যে প্রথম যে দলটি 1924 খ্রিস্টাব্দে মাটো গ্রাসো এলাকায় অভিযান চালিয়েছিল, ইনি তো ছিলেন তাদেরই একজন। রাত জেগে সেই রোমাঞ্চকর অভিযানের কাহিনী পড়েছি তার নিজের লেখা বই জঙ্গল ফিউরিতে। সেই সাসা সিএমএল। সাসা সিএমএল সম্বন্ধে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সাসা সিএমএল কাল্পনিক চরিত্র নয়। তার দক্ষিণ আমেরিকার সেই রোমাঞ্চকর জীবনের কাহিনী লিখেছেন জঙ্গল ফিউরি বা অরণ্যের প্রতিহিংসায়। অবশ্যই কাহিনীতে তাকে টেনে আনা হয়েছে লোভ সামলাতে না পেরে। আনন্দে বিস্ময়ে হাত বাড়িয়ে বললুম, অভিনন্দন, হাজার অভিনন্দন মিস্টার সিএমএল। জঙ্গল ফিউরির নায়ককে সশরীরে এখানে দেখে মনে হচ্ছে নিখাত স্বপ্ন দেখছি। মিস্টার সিএমএল আমার দিকে সন্দেহাতুর চোখে তাকিয়েছিলেন। এবার আমার হাতে মৃদু নাড়া দিয়ে বললেন, খুব খুশি হলুম মিস্টার টিটো। হিরণমামা মন্তব্য করলেন, মার্শাল টিটো বলুন স্বচ্ছন্দে। সবাই হেসে উঠলুম। তারপর এতক্ষণে কফি টেবিলের ওপর চোখ পড়ল। একটা কাঠের ছোট বাক্সের ওপর। ওটা কি? কি ওই ভয়ঙ্কর বস্তুটা? ওটা কি মানুষের মাথা? অসম্ভব। লম্বা চুল, কমলালেবুর সাইজের একটা বীভৎস মুন্ডু। দেখা মাত্র গায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে চায়, সারা শরীর ঠান্ডা হয়ে পড়ে। এই মুন্ডুর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাধ্য খুব কম মানুষেরই আছে। মুন্ডুটার জলজলে নীল ক্ষুদে দুটো চোখ নিষ্পলক আমার দিকে তাকিয়ে রয়েছে। চোখ সরিয়ে নিলুম। হিরণ মামা আমার কাঁধে হাত রেখে বললেন, আপাতত কিছুদিন আমার সারাক্ষণের সঙ্গী টিটো। তোকে ছেড়ে দিচ্ছি নে, তোর মাকে ফোন করে বলে দিচ্ছি। আর মিস্টার সিএমএল, তাহলে সেই কথাই রইল, আগামীকাল সকাল 7টা। শ্রোতারা, আপনারা শুনলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের
কিশোর রহস্য সংবাদ থেকে জিভারো মমিমুন্ডু সানসা। এই গল্পের আরও পরবর্তীতে আমরা শোনাব। সব পর্বগুলি শোনালে গল্পটি পুরো পরিপূর্ণ হবে। এ অবধি গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।